नमस्कार आमी चैताली और आपनारा सुनছেন आलोर गल्पेर आसर। आलोर गल्पेर आसरे आज के आमी पाठ करब बनफुल रचित যদু। आमी खूब संक्षेपे जे छेलेटिर कथा आज तोमादेर बोलबो से अति गरीबेर छेले छिलो। यदिओ से बाप मायेर एकमात्र सन्तान तबु शौकीन कोनो किछु तार भाग्ये जोटेनी, एमनकि नाम पर्यन्तও ना। तार नाम छिलो যদু। देखतेও जे खूब सुश्री छिलो ता नय। हाड़ पांजरा सार, जीर्ण বিশ্রী চেহারা, ম্যালেরিয়া জ্বরে আর পেটের অসুখে ভুগে ভুগে স্বাস্থ্য তার কোনোদিনই ভালো হতে পারেনি। হবে কি করে? দুবেলা পেট ভরে খেতেই পেত না। তার বাপ কালীমোহন বাবু ছোট ছেলেদের প্রাইভেট টিউশনি করে মাসে গোটা 20-25 টাকা রোজগার করতেন। আর এই কটা টাকা রোজগার করবার জন্য উদয় আস্ত খাটতে হতো তাকে। পরের ছেলেদের পড়িয়ে রাত্রি 10টা নাগাদ ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরতেন তখন নিজের ছেলেকে আর পড়াবার সামর্থ্য থাকতো না তার। কালীমোহন বাবু খুব বেশি লেখাপড়া করতে পারেননি। গরিবের ছেলে ছিলেন, কোনো ক্রমে কায়ক ক্লেশে সেকালের ছাত্রবৃত্তি পরীক্ষাটি পাস করতে পেরেছিলেন। অর্থাভাবে আর পড়া হয়নি। যদুরা থাকতো একটি স্যাঁতস্যাঁতে খোলার ঘরে। তার একদিকে মিউনিসিপ্যালিটির একটা পচা নালা, আর একদিকে বড়লোক প্রতিবেশী হীরেন্দ্রবাবুদের গোটা 2 খাঁটা পায়খানা। সামনে সরু একটি রাস্তা, আর রাস্তার উপরে দুনিয়ার যত জঞ্জাল জড়ো করা। কেবল পশ্চিম দিকটা কাদের কপি ক্ষেত ছিল বলে সেদিকটা একটু ফাঁকা ছিল কেবল। এই বাড়িরও মাসে 5 টাকা ভাড়া না দিয়ে উপায় ছিল না, কারণ টাকা রোজগার করবার জন্যে শহরে থাকতেই হবে, আর শহরে থাকতে গেলেই এই ভাড়াটা আনতে হবে। বাসন মাজা, কাপড় কাচা, ঘর নিকানো থেকে আরম্ভ করে রান্না বান্না, সেলাই ফোড়াই সবই যদুর মাকে নিজের হাতে করতে হতো। ওরই মধ্যে যেদিন একটু সময় পেতেন হীরেন্দ্রবাবু গোয়াল থেকে গোবর সংগ্রহ করে ঘুঁটে দিতেন। এত করেও তবু তিনি কুলোতে পারতেন না। কি করে পারবেন? মাত্র তো 20-25 টাকা আয়, তার মধ্যে বাড়ি ভাড়া যেত 5 টাকা। দেশে কালীমোহন বাবুর বুড়ো বাবা থাকতেন, তাকে পাঠাতে হতো 5 টাকা। বাকি 10-15 টাকার মধ্যে 3 জনের খাওয়া পড়া, খুঁটিনাটি বাসা খরচ। এই খুঁটিনাটি খরচের মধ্যে একটি প্রধান খরচ ছিল কালীমোহন বাবুর ওষুধ। একদিন ছেলে পড়িয়ে আসবার সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলেন তিনি। সস্তায় হবে বলে পাড়ার একজন হাতুড়ে হোমিওপ্যাথের কাছে গেলেন, কিন্তু তার ওষুধে কোনো ফল হলো না। একজন অ্যালোপ্যাথ ডাক্তারবাবু বিনা দক্ষিণায় তাকে একদিন দেখলেন বটে, কিন্তু তিনি এমন একটি ওষুধের ফরমাশ করলেন যার দাম 4 টাকা 14 আনা। নিয়ম মতো খেলে 1 শিশিতে 20-25 দিনের বেশি চলে না। 1 শিশি খেয়ে বেশ ভালো ফল পেলেন। ডাক্তারবাবু বললেন আরও 3-4 শিশি খেতে হবে। দ্বিতীয় শিশি কিনতে কিছুদিন সবুর করতে হলো। কিনলেন যখন, তখন পুরো মাত্রায় খেতে আর সাহস হলো না। এত তাড়াতাড়ি ফুরিয়ে গেলে পেরে উঠবেন কি করে তিনি? যে ওষুধটা 20-25 দিনে শেষ করা উচিত সেটা খেতেন 2 মাস 2.5 মাস ধরে, যতটুকু উপকার। এইভাবেই দিন তাদের কাটছিল। তাদের পাড়ার বড়লোক হীরেন্দ্রবাবুর ছেলেরা দামি দামি জামা কাপড় পরতো, সুন্দর সুন্দর খেলনা নিয়ে খেলা করতো, সেজে গুজে মোটরে চড়ে সিনেমা দেখতে যেত। যদু দূর থেকে চেয়ে চেয়ে দেখতো আর ভাবতো
ওদের অমন, আর আমাদেরই বা এমন কেন? ছেলে মানুষে তখন বুঝতো না যে টাকা কড়ি থাকলেই লোকে বড়লোক হয় না, যার বড় মন সেই বড়লোক। বাইরের ঐশ্বর্য নিয়ে যারা মত্ত থাকে প্রায়ই তাদের ছোট মন হয়। গরিবের ঘরেই পৃথিবীর অধিকাংশ শ্রেষ্ঠ লোক জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশ গরিবের দেশ। এ দেশে অনেক লোকই দুবেলা পেট ভরে খেতে পায় না, রোগে ভুগে ওষুধ পায় না, শীতকালে কাপড় পায় না, বর্ষার জল গ্রীষ্মের রোদ থেকে নিজেদের বাঁচাতে পারে না। এদেশে গরিব হওয়া খুব একটা লজ্জার কথা নয়। এই দেশই গরিবের দেশ। আমরা সবাই দরিদ্র। যারা মোটরে চড়ে সিনেমা দেখে বাইরে আস্ফালন করে বেড়ায় তারাও দিন দুঃখী। তাদের বাইরের মুখোশটা খুলে ভেতরের চেহারা দেখলে তবে সেটা বোঝা যায়। ছেলে মানুষ যদু অত শত কিছু বুঝতো না। নিজেদের দৈন্য দেখে তার ভারী দুঃখ হতো কেবল। যদু যখন একটু বড় হলো তখন আর এক সমস্যা দেখা দিল সংসারে। যদুকে স্কুলে পাঠাতে হবে, তার মানে খরচ বাড়বে। স্কুলের মাইনে, বই খাতা, পেন্সিল, আরও নানা রকমের খরচ। এতদিন যদু বাড়িতেই নিজে যতটুকু পারত পড়াশোনা করতো তার মায়ের সাহায্যে। রবিবার দিন তার বাবা একটু সাহায্য করতেন তাকে। কিন্তু একদিন কালীমোহনবাবু বললেন, এইবার যদু স্কুলে ভর্তি হোক, বাড়িতে থেকে সময় নষ্ট হচ্ছে কেবল। রাত্রে শোবার সময় এ নিয়ে আলোচনা হলো। আমি না হয় এ মাস থেকে ওষুধটা আর কিনবো না, কি বলো? মা বললেন, উপকার যখন হয়েছে তখন খাও আরও কিছুদিন। ছেলের স্কুলের পড়ার খরচ হয়েই যাবে কোনো রকমে। দেখি। দীর্ঘশ্বাস পড়ল কালীমোহনবাবুর। ওরা মনে করেছিলেন যদু ঘুমিয়েছে। যদু কিন্তু ঘুমোয়নি, সব শুনছিল সে শুয়ে শুয়ে। তার মনে হচ্ছিল, ঠিক কী যে মনে হচ্ছিল তা বর্ণনা করে বোঝানো শক্ত। অবর্ণনীয় একটা বেদনা তার সারা বুক জুড়ে টনটন করছিল, বিষ ফোঁড়ার মতো। এত দুঃখ কেন তাদের? যদু স্কুলে ভর্তি হলো। তার বাবা মা কোনো ক্রমে পড়ার খরচ চালাতে লাগলেন। প্রধান খরচ স্কুলের মাইনে, বই খাতা, পেন্সিল, কলম। কিছু বই কালীমোহনবাবু চেয়ে চিনতে জোগাড় করতেও পেরেছিলেন। এমনিভাবে অতিশয় দিন আয়োজন নিয়ে যদু বিদ্যা মন্দিরে ঢুকল। বাণী মন্দিরে কিন্তু ধনী দরিদ্রের সমান বিচার। যে গুণী তার ললাটেই জয়টিকা। যদু প্রথম হয়ে ক্লাসে প্রমোশন পেল, প্রত্যেক বিষয়ে প্রথম। পাশের বাড়ি হীরেন্দ্রবাবুর ছেলেরা, যারা শৌখিন জামা কাপড় পরে মোটরে চড়ে বেড়াতো, ঘন্টায় ঘন্টায় যাদের প্রাইভেট টিউটররা পড়িয়ে যেত, তাদের মধ্যে একজন যদুর সঙ্গে পড়ত। তার ঐশ্বর্যের জাঁকজমক সত্ত্বেও তাকে কিন্তু যদুর নিচেই আসন গ্রহণ করতে হলো সরস্বতীর দরবারে। যদু মহা উৎসাহে পড়াশোনা করতে লাগলো। প্রতি বছরই সে ফার্স্ট হয়। সে ভুলে গেল যে সে গরিবের ছেলে। মনুষ্যত্বের বৃহত্তর আদর্শে উদ্ভাসিত হয়ে উঠল তার মন। হঠাৎ কিন্তু একদিন একটা দারুণ আঘাত লাগলো। সেদিন শনিবার ছিল। স্কুল থেকে ফিরে এসে যদু দেখল যে একটা ফেরিওয়ালা এসে তার মাকে সাদাসাদি করছে কাপড় কেনবার জন্য। মা যদিও তাকে বারবার বলছেন যে কাপড় কিনবেন না, তিনি তবুও ছাড়বেন না। শেষটা বললে, দেখুনই না মা ঠাকুরন, দেখতে তো আর ক্ষতি নেই। খুলে বসলো সে কাপড়ের মোট। নানা রকম চকচকে ঝকঝকে সুন্দর সুন্দর পাড়ওয়ালা কাপড়, দেখলেই কিনতে ইচ্ছে করে। যদুর মা একটু ঝুঁকে একখানি কাপড়ের জমি দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, কত দাম এখানার?
3 টাকা মা। 3 টাকা? যদুর মা উঠে দাঁড়ালেন। 3 টাকা দিয়ে একখানা কাপড় কেনা তার পক্ষে অসম্ভব। না, আমি কিনবো না, তুমি যাও। ফেরিওয়ালা চলে গেল। যদুর কিন্তু ভারী কষ্ট হলো। সে মাকে বললে, নাও না মা কাপড়খানা। অত টাকা কোথায় পাবো বাবা? সত্যিই তো। যদু চুপ করে রইল। তারপর সে বেরিয়ে পড়ল রাস্তায়। অনেকক্ষণ একা একা ঘুরে বেড়ালো। তার কেবলই মনে হতে লাগলো, কি হবে লেখাপড়া করে, কি হবে ফার্স্ট হয়ে, যদি সে মায়ের দুঃখ ঘোচাতে না পারে। সামান্য 3 টাকা দামের কাপড়, তাও তার মা কিনে পড়তে পারে না পয়সার অভাবে। অথচ তার পড়ার জন্যে মাসে মাসে 4-5 টাকা খরচ হয়ে যায়। কি হবে এ অবস্থায় পড়াশোনা করে? রাস্তায় ঘুরতে ঘুরতে সেই ফেরিওয়ালাটার সঙ্গে আবার তার দেখা হয়ে গেল। তোমার দোকানটা কোনখানে বলো তো? ফেরিওয়ালা বলে দিলে কোনখানে তার দোকানটা। সেদিন সন্ধ্যার সময় কালীমোহনবাবু তখনও পড়িয়ে ফেরেনি। যদুর মা রান্নাঘরে ব্যস্ত। যদু চুপি চুপি বেরিয়ে পড়ল হাতে একটা পুঁটুলি নিয়ে। ঘণ্টাখানেক পরে ফিরল চোরের মতন, তার বগলে কাগজে মোড়া সেই শাড়িখানা। নিজের প্রাইজের বইগুলো পুরনো বইয়ের দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে সে শাড়ি কিনে এনেছে মায়ের জন্যে। কালীমোহনবাবু তখনও ফেরেননি। মা উদ্বিগ্ন হয়ে বসেছিলেন। কোথায় গিয়েছিলি তুই? যদু কি বলবে, চুপ করে দাঁড়িয়ে রইল। অনেক জেরার পর মার কাছে তাকে সব কথা শেষে বলতে হলো। শুনে মা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রদীপের ম্লান আলোয় মা আর ছেলে পরস্পরের দিকে নির্বাক হয়ে চেয়ে দাঁড়িয়ে রইল। মায়ের পরনে সেলাই করা তালি দেওয়া অর্ধমলিন শাড়ি। ছেলে তার প্রাইজের বই বিক্রি করে মায়ের জন্যে ভালো শাড়ি কিনে এনেছে। এরপর যদু আর প্রাইজ পায়নি, কারণ আর সে পরীক্ষা দেবার সুযোগই পায়নি। কিছুদিন পরে কালীমোহনবাবু হঠাৎ মাথা ঘুরে রাস্তায় মুখ থুবড়ে পড়ে মারা গেলেন। ওষুধ কেনা অনেক দিন আগেই বন্ধ করেছিলেন। কালীমোহনবাবুর যা হয়েছিল, যদুরও তাই হলো। অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দিতে হলো। 5 টাকার বাড়ি ছেড়ে 2 টাকার একটা বাড়িতে উঠে গেলেন যদুর মা। যদু চাকরি খুঁজে বেড়াতে লাগলো। অনেক খুঁজে কিছু না পেয়ে শেষে রিক্সা টানার কাজ জুটল। উপায় কি, নইলে যে না খেয়ে মরতে হয়। যদুর মা একজনের বাড়িতে রাঁধুনিগিরি করতে লাগলেন। যদু রিক্সা টানতে টানতে স্বপ্ন দেখতে লাগলো। বিদ্যাসাগর, ভূদেব, বুকার টি, ওয়াশিংটনের। এখানেই গল্পটা শেষ করে দিলে গল্পের দিক থেকে বোধহয় ভালো হয়, কিন্তু সবটা ভালো হয় না। তোমাদের মধ্যে অনেকে ভবিষ্যতে বড় হবে, দেশের দুঃখ ঘোচাবে। তোমাদের জেনে রাখা দরকার দেশের সত্যিকার দুঃখ কোথায়। যদুর মতো ভালো ছেলে আমাদের দেশে অনেক জন্মগ্রহণ করে। তাদের মধ্যে ভাগ্য ফলে ছিটকে পড়ে 2-4 জন, হয়তো মাথা তুলতে পারে। কিন্তু দারিদ্র্যের নির্মম পেছনে অধিকাংশই মরে যায়। খেতে পায় না, পড়তে পায় না, কেউ কিছু সাহায্য করে না। এরা অসহায়ভাবে লুপ্ত হয়ে যায়। আমাদের দেশের এমনই দুর্ভাগ্য যে এমন সব রত্নকে অহরহ হেলায় হারাচ্ছি। এদের দিকে ফিরে তাকাই না পর্যন্ত। এই যে আমাদের দেশজোড়া দারিদ্র, এর কারণ কি? এর প্রতিকারের উপায় কি? তোমরা এখন থেকে জানতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো। তাহলে হয়তো তোমাদের কেউ কেউ সত্যিই দেশের দুঃখ ঘোচাতে পারবে। এই যদুই হয়তো একদিন কত বড় হতে পারতো, কিন্তু পারল না। খোলার ঘরের কোণে যক্ষ্মায় জীর্ণ হয়ে
শেষে তিলে তিলে মরতে হলো তাকে অকালে। রুগ্ন অনাহার ক্লিষ্ট শরীরে রিক্সা টানা সইল না। আজকের গল্প এখানেই সমাপ্ত।